বর্ষশেষের সন্ধ্যায় এসে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান দশম অবতার। 10 নম্বর থেকে শুরু করি, ফাইনালি একে যাব। কলকাতা টিভি স্পেশাল সিলেকশন 10 জনকে টপ 10। নমস্কার। বর্ষশেষের সন্ধ্যায় এসে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান, যেটা গত বছর বর্ষশেষে হয়েছিল কলকাতা টিভিতে, দশম অবতার। দশম অবতার কি না, আমরা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির 10 জনকে এই বিশেষ অনুষ্ঠানে বেছে নিই, যারা সারা বছরে তাদের পারফরমেন্সের জন্যে, পাওয়ারের জন্যে, সৌকর্যের জন্যে, গ্রহণযোগ্যতার জন্য যাদের আমরা বেছে নিই। কলকাতা টিভি স্পেশাল সিলেকশন 10 জনকে টপ 10 বলতে পারেন, টপ 10 পাওয়ার লিস্ট বলতে পারেন, ব্যালেন্স শিট বলতে পারেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলতে পারেন, বাট এটাই আমাদের কাছে নেট এই ইন্ডাস্ট্রির সেরা 10। আর এই কাজটা করতে বসে আমার গৌতম ভট্টাচার্য মনে হচ্ছে যে দু ধরনের প্রাণীকে ভাগে খায়। একটা হচ্ছে উপকারীকে, আর সেকেন্ড হচ্ছে নির্বাচকদের। যারা যে কোনো নির্বাচনের মধ্যে যায়, নির্বাচকদের কোনো বন্ধু হয় না, নির্বাচকদের কেবল সমালোচকই হয়। সেটা মাথায় রেখেও আমি আবার দ্বিতীয়বারের জন্যে এই অপ্রিয় দায়িত্বটা সামলাচ্ছি, যে 2025-এ বাংলা ইন্ডাস্ট্রির কুশীলব কারা। আমি যখন এই অনুষ্ঠানটা করছি, আপনারা জানেন যে একদম ক্রিসমাস উইকে 3টে বড় বাংলা ছবি রিলিজ করেছে, এবং সেই ছবিগুলো এখনও বক্স অফিসে তাদের দৌড় চলছে। কাজেই তারা ফাইনালি কোথায় থামবে বলা খুব ডিফিকাল্ট, বাট মোটামুটি একটা ট্রেন্ড আন্দাজ করা যাচ্ছে। আর সেই ট্রেন্ডে দেখা যাচ্ছে যে প্রজাপতি 2 এগিয়ে আছে অন্য দুটো ছবির চেয়ে। এখন অবধি যা শুনছি, প্রজাপতি 2 হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মিতিন, এবং তারপরে 3 নম্বর হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। এই জানুয়ারির শুরুতে রিপোর্ট কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেতে পারে, একেবারে অন্যরকম হয়ে যেতে পারে। কিন্তু আমি জাস্ট শুরুতে এবছর যে ছবিগুলো একটা কোনো রকম প্রভাব ফেলেছে, হয় বক্স অফিসে অথবা মানুষের মনে, সেই ছবিগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে অবশ্যই দেব শুভশ্রীর ধূমকেতু। বক্স অফিসে সর্বত্র বক্স অফিসে মানুষের মনে ধূমকেতু দেখার জন্য যে পরিমাণ মানুষের ভিড় হয়েছে, তার একটা বড় কারণ দেব শুভশ্রী কম্বিনেশন এতদিন বাদে ফেরত আসা। এই জুড়িকে ঘিরে চাঞ্চল্য, উৎসাহ, রোমাঞ্চ, শিহরণ, কৌতূহল, এবং সর্বোপরি কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালক এই ছবির ডিরেকশন দিয়েছেন। এই ছবি থেকে অনেকে আশাহত হয়েছেন, অনেকে খুব ভালোও লেগেছে, আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, কিন্তু অনেকে আবার আশাহতও হয়েছেন। একটা কোথাও যেন একটা পোলারাইজেশন ছিল ছবিটার গ্রহণযোগ্যতা ঘিরে। কিন্তু যেটা নিয়ে একদমই কোনো বিভাজন নেই, সেটা হচ্ছে যে প্রযোজক রানা সরকার, তিনি হাসতে হাসতে ব্যাংকে গেছেন। একটা ইংলিশে কথা আছে না, স্মাইলিং অল দ্য ওয়ে টু দ্য ব্যাংক। ধূমকেতু সেই ধরনের ছবি, যে প্রযোজককে যথেষ্ট নির্ভরতা দিয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন সেক্টরে যেটা একটা সাড়া পেয়েছে। তাই ধূমকেতুকে অবশ্যই প্রথম আলোচনা করলাম। সেকেন্ড অবশ্যই আমি বলবো স্বার্থপর, যে ছবিটা অত বাজেটের ছবি নয়, অনেক কম বাজেটের ছবি ধূমকেতুর তুলনায়। ডিরেকশন দিয়েছে একটি নতুন মেয়ে, বাচ্চা মেয়ে, এবং সে এসে এই ডিরেকশনটা দেওয়াতে কোয়েল এবং কৌশিক সেনকে ঘিরে সিনেমা, সেই অর্থে সেরকম কোনো বিশাল কোনো গল্পের বাহার নেই, সুইজারল্যান্ডের লোকেশন নেই, কিছুই নেই। জাস্ট বাঙালির ফ্যামিলি ড্রামা নিয়ে, ভাই বোনের সম্পর্ক নিয়ে একটা সিনেমা। দুর্দান্ত হয়েছে, এবং আমার মনে হয় কৌশিক সেন বহুদিন ধরেই বাংলা ছবিতে চরিত্রাভিনেতা হিসেবে, গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তার একটা জায়গা তৈরি করেছেন। স্বার্থপর তাকে আরেকটা জায়গায় তুলে দিল, এবং বোধহয় কোয়েল মল্লিকের আরও একটা সেকেন্ড কামব্যাকও ঘোষিত করল। তাই স্বার্থপর আমাদের লিস্টে অবশ্যই থাকবে। আর একটা ছবির কথা আমি বলতে চাই, যেটা অ্যাকচুয়ালি হইচই স্টুডিওর জন্য বানানো হয়েছিল, সেই অর্থে খুব বড় বাজেটের ছবি নয়, কিন্তু তার মতো করে যথেষ্ট দর্শক আনুকূল্য পেয়েছে। তার নাম এই রাত তোমার আমার। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, আর অভিনেতা অভিনেত্রী লিড রোলসে অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। দুজনেই দুর্ধর্ষ অভিনয় করেছেন, বাট আমার কোথাও মনে হয়েছে অঞ্জন দত্ত বোধহয় প্রাইজ উইনিং পারফরমেন্স। আমি যদি 2025-এ কোনো অ্যাওয়ার্ড কমিটিতে থাকতাম, 2025-এর নিয়ে যাদের পুরস্কৃত করা হবে, অন্তত ক্রিটিক্স চয়েসে আমার যদি একটা ভোট থাকতো, আমি সেটা অঞ্জন দত্তকে দিতাম বেস্ট মেল ক্যারেক্টার, বেস্ট এবছর পারফরমেন্সের জন্য, ক্রিটিক্স চয়েসের জন্য।
আর বাকি আরেকটা ছবি খুব ইম্পর্টেন্ট, পুরাতন, যেটা ঋতুপর্ণা সেনগুপ্ত নিয়ে এসেছিলেন, শর্মিলা ঠাকুরকে রাজি করিয়ে, পরিচালক সুমন ঘোষ। এই ছবিটাও বাঙালির সুস্থ রুচি, সংস্কৃতি এবং সম্ভবত শর্মিলা ঠাকুরের শেষ বাংলা ছবি দেখার জন্য তার আকর্ষণে প্রচুর বাঙালি এই দর্শক এই ছবিটা দেখতে ভিড় করেছেন। পুরাতনটা সিগনিফিক্যান্ট ছবি, এমনকি ঋতুপর্ণা সেনগুপ্তর লম্বা কেরিয়ারে পুরাতন নিশ্চয়ই একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন হয়ে থাকবে। আর কি কি ছবি ছিল বলতেই ভুলে গেছি, একেন, বেনারসে বিভীষিকা। অ্যাকচুয়ালি এটা 2025-এর দ্বিতীয় বক্স অফিস সফল ছবি, স্বার্থপরেরও আগে। এবং এই ছবি থেকে একেন বাবু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী তিনি আরও বেশি করে একটা নিশ্চিন্ত জায়গায় চলে গেছেন, সেটা তার উপর যারা লগ্নি করেন তাদের কাছে, দর্শকদের কাছে। এবং আমি তার সঙ্গে শো করতে গিয়ে দেখেছি তার কীরকম জনপ্রিয়তা, এবং জনপ্রিয়তা হঠাৎই যেন 1-1.5 বছরে আরও বেড়ে গেছে। তাই একেন, বেনারসে বিভীষিকাটা অবশ্যই লিস্টে থাকবে। গৃহপ্রবেশ, যে ছবিটার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, নায়িকা শুভশ্রী। এই ছবিটা শুভশ্রীকে একটা নতুন, আমি বলবো নতুন অধিষ্ঠান দিয়েছে। শুভশ্রী, ধূমকেতু এবং গৃহপ্রবেশ একই বছরে দুটো ছবি শুভশ্রীকে আরও অনেকটা তুলে এনেছে। শুভশ্রীরও এক অর্থে কামব্যাক, 2 সন্তান হওয়ার পর এরকম ফিরে এসে কামব্যাক অত্যন্ত প্রশংসনীয়। সো গৃহপ্রবেশটা মনে রাখতে হবে। স্বার্থপর আগেই বলেছি। যতকাণ্ড কলকাতা, এই পুজোর সময় যখন মেগা ছবিগুলো নিজেদের মধ্যে মারপিট করছিল, তখন এই ছবিটা অদ্ভুতভাবে যেন নীরবে দর্শক আনুকূল্য পাচ্ছিল। এবং দেখুন, ছবিটার বলতে গেলে সেরম কিছুই নেই। অর্থাৎ ছবিটার পরিচালক অসুস্থ ছিলেন মাঝখানে, তিনি অনেকদিন শুটিং করতে পারেননি। ছবির যিনি মেন প্রোটাগনিস্ট অর্থাৎ আবির চ্যাটার্জি, তিনি একটা অদ্ভুত কন্ট্রাক্টে তিনি বললেন যে ছবি তিনি প্রমোশন করতে পারবেন না। তো আবির চ্যাটার্জি পুজোর একদিনও ছবিটার প্রমোশন করেননি, অথচ এই ছবিতে তিনি দারুণ অভিনয় করেছেন। এবং এই ছবিটা পুজোয় যে 4টে ছবি এই শুম্ভ নিশুম্ভের লড়াই করছিল, স্পেশালি দুটো ছবি, একটা হচ্ছে রক্তবীজ 2 এবং একটা হচ্ছে রঘু ডাকাত। ফাইনালি দেখা গেল রক্তবীজ 2, রঘু ডাকাত, দেবী চৌধুরানী কোনোটাই নয়। এই ছবিটা যতকাণ্ড কলকাতায়, যা প্রযোজক ফিরদাউসুল হাসান, এই ছবিটা সবচেয়ে বেশি দর্শক আনুকূল্য পেল। তাই যতকাণ্ড কলকাতায় 2025-এর লিস্টে থাকবে। কিলবিল সোসাইটি, সৃজিত মুখার্জির আরও একটা ছবি। সৃজিত মুখার্জির কাছে 2025 বছরটা ভালো গেছে, এটা বোধহয় তার অতি বড় সমর্থকও বলবেন না। কিলবিল সোসাইটি সেই অর্থে আমি বলব রিজনেবলি ব্যবসা করেছে, সৃজিতের স্ট্যান্ডার্ডে করেনি, কিন্তু রিজনেবলি ব্যবসা করেছে। অঙ্ক কি কঠিন, আরও একটা ছবি, এটারও প্রযোজক রানা সরকার। এই ছবিটা হয়তো আন্ডারডগ সেই অর্থে, কিন্তু খারাপ করেনি, দর্শক আনুকূল্য পেয়েছে। আরেকটা ছবি দ্য একাডেমি অফ ফাইন আর্টস, যেটা পরিচালক কলকাতায় বেশ কিছু পরিচালক বলছিলেন দেখা উচিত, সেই ছবিটা সেই অর্থে দর্শক আনুকূল্য পায়নি। নিশ্চয়ই দর্শক তাকে নিয়ে কথা বলেছে, তার মতো করে সোশ্যাল মিডিয়ায় ছবিটা ঘিরে বেরিয়েছে, কিন্তু প্রথম 5-এ আমি এই ছবিটাকে রাখতে পারলাম না। কারণ দিনের শেষে আপনি প্রযোজকের ঘরে টাকা ফিরিয়ে দিতে পারছেন কিনা, সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার বলি যে এবারের স্পেশাল মেনশনস, এইগুলো ছবির কথা বললাম, কোন ছবিগুলো আলাদা করে এত ছবি বেরিয়েছে 2025-এ, 2024-এর চেয়েও সংখ্যায় বেশি, সেই বছরে কোন কোন ছবি নিয়ে আমরা ভাবছি। এবার বলি স্পেশাল মেনশনে কাদের নিয়ে ভাবছি, যারা 1 থেকে 10-এর মধ্যে ওই টপ 10 লিস্টে নেই, কিন্তু তারা স্পেশাল মেনশন পাওয়ার মতো পারফর্ম করেছেন। আমি অঞ্জন দত্তর কথা আগেই বলেছি, অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্সে এই রাত তোমার আমার। ঋতুপর্ণা সেনগুপ্ত 92 থেকে দৌড়চ্ছেন, হয়ে গেল কত, 33 বছর। 33 বছর পরেও আমি হিসেব করে দেখছিলাম যে 2025-এ ওর 4টে ছবি রিলিজ করেছে, অবিশ্বাস্য। পুরাতন, বেলা, গুড বাই মাউন্টেন এবং ম্যাডাম সেনগুপ্ত। তার মধ্যে দুটো ছবি ধরেইনি, ম্যাডাম সেনগুপ্ত এবং গুড বাই মাউন্টেন সেই অর্থে। বেলা আরও ভালো হতে পারত, হয়নি, কিন্তু পুরাতন যথেষ্ট দর্শক আনুকূল্য পেয়েছে। আমার মনে হয় ঋতুপর্ণা সেনগুপ্ত 2025-এ এই 4টে ছবির মধ্যে স্পেশালি দুটো ছবিতে অন্তত প্রশংসনীয় কাজ করেছেন। স্পেশালি পুরাতনে এই শর্মিলা ঠাকুরের সঙ্গে তার যুগলবন্দিটা বাঙালিকে আবার হলে টেনে এনেছে, এবং কলকাতার অভিজাত ক্লাবেও সেই ছবি নিয়ে ডিসকাশন হয়েছে। কিন্তু মেন লিস্টে আমি তাকে রাখছি না। মেন লিস্টে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নেই। 2025টা তার কাছে লিন ইয়ার হলেও দেবী চৌধুরানীতে ভবানী পাঠকের রোলে দুর্দান্ত অভিনয় করেছেন। সেই অভিনয়টা আমার মনে হয় সিনেমাটা যতদিন থাকবে, তার এই অভিনয়টাও থাকবে। এরপরে
শতাব্দী রায় ফেরত এসেছিলেন বাৎসরিকে। বাৎসরিক ছবিটা দীর্ঘ অনেক বছর পর একটা কামব্যাক। রীতাভরি চক্রবর্তী এবং তিনি, পরিচালক মৈনাক ভৌমিক। ছবিটা বক্স অফিসে লাগেনি, কিন্তু শতাব্দীর সাবলীল অভিনয় এত বছর বাদে ফিরে এসে যথেষ্ট প্রশংসনীয় হয়েছে। এর বাইরে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে 2025টা একটা বিক্ষুব্ধ বছর। সারা বছর ধরে কিছু না কিছু সিনেমা যত না হচ্ছে, সিনেমার বাইরেও সিনেমা হচ্ছে। আর এই সিনেমার বাইরের সিনেমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আমরা দেখেছি কুণাল ঘোষকে, তৃণমূলের তিনি মুখপাত্র। কিন্তু এই সময়ে, পুজোর সময় স্পেশালি, একটা সময় হয়ে যাচ্ছিল কুণাল ভার্সেস দেব বা রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাত। সেই সময়ে কুণাল যে ধরনের স্টেটমেন্ট করেছেন, ফেসবুকে যেসব পোস্ট করেছেন, সেগুলো অবশ্যই ইন্ডাস্ট্রির উপর ব্যাপক প্রভাব ফেলেছে এবং প্রত্যেকে ওয়েট করতো যে আজকে তিনি কি বলবেন। এভাবে যদি হয়ে দাঁড়ায় তাহলে 2026-এ হয়তো আমরা দেখবো যে পাওয়ার লিস্টে তাকে ইমপ্রুভ করতে হচ্ছে। তাই এখন 2026-এর অপেক্ষা। এবার লিস্টটা বলি যে কে কে আমার লিস্টে আছেন, অ্যাকচুয়ালি কলকাতা টিভির লিস্টে কে কে আছেন। অনেকক্ষণ ধরে বকবক করছি, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন, ধৈর্যের তো একটা সীমা আছে। একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পর আসবো কারা কলকাতা টিভির টপ 10, মানে দশম অবতার কারা সেটা জানাতে। আপনারা ভাবতে থাকুন যে আমার সঙ্গে নির্বাচনের সঙ্গে, কলকাতা টিভির নির্বাচনের সঙ্গে আপনাদের নির্বাচন মেলে কিনা। নিজেরা একটা পেন নিয়ে নিন, একটা মস্ক করতে শুরু করুন, আর তারপরে আমি তো বিরতির পর আসছি খুব দ্রুত আপনাদের লিস্টটা এক এক করে বলবো এবং আপনারা অবাক হয়ে যাবেন। অনেকের সঙ্গে হয়তো আমাদের নির্বাচন মিলবে, অনেকের সঙ্গে হয়তো মিলবে না, কিন্তু এটাই এক্সাইটমেন্ট, এটাই মজা, এটাই রোম্যান্স। একটু ধৈর্য ধরুন। আমার 10 নম্বর থেকে শুরু করি, ফাইনালি একে যাব। আমার 10 নম্বরে যিনি আছেন, তিনি গতবার আমাদের পাওয়ার লিস্টে ছিলেন না, তাকে নিয়ে আলোচনা করেছিলাম, পাওয়ার লিস্টে ছিলেন না। তার নাম ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্দ্রদীপ পরিচালক, এবার গৃহপ্রবেশ খুব প্রশংসনীয় কাজ করেছেন। তার সঙ্গে সুরকার হিসেবে যে জন্য তিনি বিখ্যাত, তিনি এই লহ গৌরাঙ্গ ছবিতে যে সুর দিয়েছেন, দুটো গান এর মধ্যেই সুপারহিট হয়ে গেছে। এবং ইন্দ্রদীপকে লোকে এখন ইন্ডাস্ট্রিতে শুধু তার কাছে বায়না, কিন্তু শুধু সঙ্গীত পরিচালক হিসেবে নয়, স্পেশালি গৃহপ্রবেশের সাকসেসের পর, কমার্শিয়াল সাকসেসের পর অনেকেই তাকে এখন পরিচালক হিসেবে আগে প্রথম অ্যাপ্রোচ করছেন। কাজে এবারের 2025-এ যাদের সিগনিফিক্যান্ট অগ্রগতি হয়েছে বা মুভমেন্ট হয়েছে সামনের দিকে বাংলা ইন্ডাস্ট্রিতে, তাদের মধ্যে ইন্দ্রদীপ দাশগুপ্ত একজন, তাকে 10 নম্বরে রাখলাম। এবার আসি 9 নম্বরে। এবার এই নির্বাচনটা, 9 নম্বরের নির্বাচনটা আমার পক্ষে কিছুটা কষ্টকর, কারণ আমায় যদি ব্যক্তিগতভাবে কেউ লিস্ট করতে দেন, আমি ওকে 9 নম্বরে কিছুতেই রাখবো না। কিন্তু ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে এখন এমন সমীকরণ যে আপনার পর্দার পারফরমেন্সের সঙ্গে বাইরের পাওয়ারটাও কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে, এবং সেখানে আপনি যদি নিছক নায়ক হন, পরিচালক হন, অনেক সময় এই দুটো সাবজেক্টে মিলে আপনার নম্বরটা কম থাকছে। যদি একটা সাবজেক্টের বিচার হতো, আপনার নম্বরটা অনেক বেশি থাকতো। আমাদের লিস্টটা যেহেতু দুটো মিলিয়ে, তাই মনে হবে হয়তো অবস্থান কম। 9 নম্বরে পরিচালক কৌশিক গাঙ্গুলি। না, কৌশিক গাঙ্গুলি মানেই কিন্তু কোথাও একটা এক্সপেকটেশন, কৌশিক গাঙ্গুলি মানে কোথাও একটা এক্সেলেন্সের জন্য দৌড়। কৌশিক মানে রুচিশীল, শিক্ষিত বাঙালি। সেই কৌশিক গাঙ্গুলি এবারে ধূমকেতু হিট দিয়েছেন। ধূমকেতু ঠিক কৌশিকের মতো করে হিট নয়, কৌশিক কিন্তু আগের বছর অযোগ্য হিট দিয়েছেন। কৌশিক প্রতি বছরই কিন্তু খুব সেফ, একই সঙ্গে তার যে শিলিত কাজগুলো করেন সেগুলো করে যান। নেক্সট ইয়ার কৌশিক, অর্থাৎ 2026-এ, যেটা এসেই গেল কয়েক ঘন্টা বাদে, কৌশিক নিয়ে আসছেন অর্ধাঙ্গিনী 2। যদি অর্ধাঙ্গিনী 1-এর মতো ওটা সাকসেসফুল হয়, আবার কৌশিক গাঙ্গুলি বিশালভাবে ফিরবেন। আমার মনে হয় 2025-এ সেভাবে আমরা কৌশিক গাঙ্গুলিকে পাইনি। অভিনেতা হিসেবে অল্প পেয়েছি, পরিচালক হিসেবে ধূমকেতুতে পেয়েছি। সব মিলিয়ে পাওয়ার লিস্টে আমি কৌশিক গাঙ্গুলিকে 8 নম্বরে রাখলাম। তার ওপরে, মাফ করবে, 9 নম্বরে রাখলাম। এর ওপরে যাদের রাখতে চাই তারা হচ্ছেন নিষ্পাল সিং রানে এবং কোয়েল মল্লিক। আবার বলছি, এই 8টা হচ্ছে সব কিছু মিলিয়ে। আমার তো মনে হয় এই মুহূর্তে নিষ্পাল সিং রানে গত কয়েক বছর ধরে যেভাবে স্টার্ট নিয়েছেন, তাতে আগামী 2-3 বছরে নিষ্পাল সিং রানে যদি বাকিদের সবাইকে পেছনে ফেলে দেন, আমি অন্তত আশ্চর্য হব না। আর এই নিষ্পাল সিং রানের সঙ্গে কোয়েল মল্লিক কিন্তু শুধুই জাস্ট তার স্ত্রী হিসেবে জড়িত নেই। আমার দেখে মনে হয় কোয়েল, তাদের যে কোম্পানি, তার এক হিসেবে ক্রিয়েটিভ ডিরেক্টর, অর্থাৎ কোয়েলের চিন্তা ভাবনা অনুযায়ী অনেকাংশেই নিষ্পাল সিং রানের কোম্পানি, স্পেশালি ফিল্মের ক্ষেত্রে, নিয়ন্ত্রিত হয় ক্রিয়েটিভ চিন্তা ভাবনা।
স্বার্থপরে এবার কোয়েল যেরকম অভিনয় করেছেন, এবং কোয়েলকে দেখে মনে হচ্ছে আবার যেন তার সেই হাঙ্গারটা ফেরত এসছে। খুবই ক্রেডিটেবল, আবার বলছি 2 সন্তানের জন্ম দেওয়ার পর এত নামী একজন কমার্শিয়াল নায়িকা আবার ফেরত এসে অন্য ধরনের ছবিতে দাঁড়ানো অভিনয় করছেন। আর যুগলবন্দিটা কেন রাখলাম, এই স্বার্থপর নামটা কিন্তু রানের দেওয়া, এই নামটা কিন্তু পরিচালক দেননি, স্বার্থপর নামটা রানের দেওয়া। এবং এই যে পরিচালক চিকি, যাকে আমরা ছোটবেলা থেকে চিনি, এত কম বয়স থেকে দেখেছি, সে কিন্তু একটু কিন্তু করছিল। রানে তখন বলেন যে না, এই নামটা দেওয়া উচিত। আমি বলতে দিচ্ছি তারও কিন্তু একটা স্পেশাল মেনশন পাওয়া উচিত এবছর এত ভালো কাজ করার জন্য। কিন্তু এই স্বার্থপরের জন্য আমি বলবো যে নিষ্পাল সিং রানে অবশ্যই এই লিস্টে থাকবেন। তারপরে 7 নম্বর, অর্থাৎ আমাদের হয়ে গেল 10, 9, 8, এবার 7 নম্বর। এই 7 নম্বর নির্বাচনটা আপনাদের মনে হবে অবাক লাগবে, এত নিচে, কিন্তু কিছু করার নেই। লিস্টটা আবার বলছি, বোঝার চেষ্টা করুন, লিস্টটা হয়েছে সব কিছু নিয়ে, অর্থাৎ পাওয়ার, পারফরমেন্স, অ্যাকসেপ্টেবিলিটি সব কিছু নিয়ে, এবং কারেন্ট স্ট্যান্ডিং। শুভশ্রী গাঙ্গুলি 7 নম্বর। শুভশ্রী এখন দেখবেন ওই শুভশ্রীর সঙ্গে লেখা থাকে লেডি সুপারস্টার। শুভশ্রী গৃহপ্রবেশ করেছেন, ধূমকেতু করেছেন, 2025টা শুভশ্রীর বছর, যা ধরেছেন প্রায় তাই শোনা। কিন্তু এখনো কোনো মহিলা সুপারস্টার কি একা একটা ছবি উঠতে দিতে পারবেন? সেরকম প্রযোজক ছাড়া, সেরকম পরিচালক ছাড়া, সেরকম ব্যানার ছাড়া? উত্তর এখনো না। শুভশ্রী কিন্তু যেরকম স্টার্ট নিয়েছেন, শুভশ্রী অলরেডি কৌশিক গাঙ্গুলির পরের ছবিতে কাজ করছেন। ধরে নেওয়া যেতে পারে যে 26টাও শুভশ্রী খুব ভালো দৌড়বেন, এবং তখন হয়তো তার নাম্বারটা আরও এগোবে। গত বছর পাওয়ার লিস্টে তাকে রাখতে পারিনি, এবার রাখলাম। সাথে আবার বলছি, শুধু এককভাবে যদি আমি অভিনেতা অভিনেত্রীদের লিস্টটা করতাম, তাহলে শুভশ্রী আমার ধারণা প্রথম 3-এ থাকতেন। 6 নম্বরে কে? চিরনির্ভরযোগ্য আবির চ্যাটার্জি। আবির সবসময় সেফ, এবং স্পেশালি গোয়েন্দা গল্পে ভীষণ সেফ। এবারে রক্তবীজ 2তে আবিরের পারফরমেন্স নিয়ে বিভাজন আছে, কিন্তু যত কাণ্ড কলকাতায় নিয়ে কোনো বিভাজন নেই, এবং তিনি ইন্ডাস্ট্রির অত্যন্ত সেফ বক্স অফিস। স্পেশালি গোয়েন্দা হলে আবির যেন তাতে ভালো করবেনই, এবং যেন বাজি জিতবেন। আবিরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, নিজের মতো থাকেন, তার ব্র্যান্ড ইমেজও খুব ভালো, এবং তিনি নিজের ব্র্যান্ড ইমেজ কখনো তাকে যখন কেউ অ্যাপ্রোচ করে, তার ম্যানেজার যখন কথা বলেন, কোথাও কিন্তু যে আমি 5 টাকা নিচ্ছি না, ঠিক আছে 2 টাকায় কাজ হয়ে গেল, এরম নয়। একদম নিজের মতো থাকেন এবং খুব স্টেডি থাকেন। আমার কোথাও মনে হয় আবির যেন এই ইন্ডাস্ট্রির রাহুল দ্রাবিড়, যিনি সবসময় আছেন, কখনো প্রকাশ্যে উছলে পড়ে নেই, কিন্তু সবসময় একটা নিশ্চিত বক্স অফিসে হয়ে আছেন। আবির চ্যাটার্জি 6 নম্বর। 5 নম্বর আমার 5 নম্বর নির্বাচন বা কলকাতা টিভির অনির্বাণ চক্রবর্তী, অর্থাৎ একেনবাবু এবারে সেকেন্ড বিগেস্ট হিট আফটার ধূমকেতু। এবং দেখুন, কোনো নায়িকা নেই সেই অর্থে, বিশাল কোনো নায়ক নেই, অনির্বাণ চক্রবর্তী তিনিই আছেন। অনির্বাণ চক্রবর্তী এখন এই 1 বছরে শুভশ্রীর মতো তারও গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। শুভশ্রী তো তবু আগে স্টার ছিলেন, মাঝখানে কিছুদিন অভিনয় ততটা রেগুলারলি করতে পারেননি। শুভশ্রী স্টার অলরেডি পরিচিত ছিলেন পশ্চিমবাংলার কাছে, কিন্তু একেনবাবু মানে অনির্বাণ চক্রবর্তী এখন একটা বিশাল ড্র। যে কোনো অনুষ্ঠানে যেতে হলে আপনি যদি অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে যান, ইকোনমি ক্লাস টিকিট দিলে হবে না, কিন্তু তাকে বিজনেস ক্লাস টিকিট দিতে হবে। কারণ তার শুধু কলকাতায় নয়, কলকাতার বাইরে এবং যেখানে বাঙালিরা থাকেন বিশ্বে, সেখানে তার পরিচিতি পৌঁছে গেছে, এবং তাকে সবাই খুব ভালোবাসেন। খুব সেফ অভিনয় করেন, স্বার্থপরে আইনজীবীর রোলেও খুব ভালো করেছেন। পুরো বছরটা খুব স্টেডি গেছে, এবং ধরে নেওয়া যায় তিনি থাকবেন। তাই একেনবাবুকে 5 নম্বরে রাখছে, অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী। 4 নম্বরে কারা থাকবে? 4 নম্বরে থাকবে হইচই। হইচই মানে কি? হইচই মানে SBF। কেন হইচই? কারণ যে কোনো বাংলা ছবি যতই নিজেদের মধ্যে মারপিট করুন, ইভেনচুয়ালি OTTতে বিক্রি করা নিয়ে একটা উচ্চাটন হয়, আর এইটা কাটানোর জন্য হইচই, যারা OTT প্ল্যাটফর্ম হিসেবে ছবি কেনার ব্যাপারে সবচেয়ে অগ্রগণ্য, ওটা একটা হিউজ পাওয়ার। এবং অবশ্যই SBF ব্র্যান্ডটা, শ্রীকান্ত মোহতা যে ব্র্যান্ডটা নিয়ন্ত্রণ করেন, গত কয়েক বছর সেই অর্থে সাফল্য নেই। রঘু ডাকাতে নেই, লহ গৌরাঙ্গে মনে হচ্ছে না সাকসেস আছে বলে, কিলবিল সোসাইটিতে অ্যাভারেজ, একেনবাবুতে হিউজ সাকসেস, কিন্তু সব মিলে SBF এবং শ্রীকান্ত মোহতা একটা বিশাল ব্র্যান্ড। তাই পাওয়ার হাউস হিসেবে তাদের রাখছি 4 নম্বরে। 3 নম্বরে যাকে রাখছি, তাকে গতবার আমরা 1 নম্বর বেঁচেছিলাম, অর্থাৎ তাদের জুড়িকে শিবপ্রসাদ এবং নন্দিতা, তারা গত বছরে 1 নম্বরে ছিলেন। কেন 3 নম্বর? কারণ এবছর ওদের 2টো ছবি রিলিজ করেছে, আমার বস এবং রক্তবীজ 2। কোনো ছবি সেই অর্থে অ্যাভারেজ চলেছে,
যে অর্থে বহুরূপী বক্স অফিস ভাসিয়ে নিয়ে গিয়েছিল, যে অর্থে বেলা শেষে বক্স অফিস ভাসিয়ে নিয়ে গিয়েছিল, সেটাকে যদি বেঞ্চমার্ক ধরা হয় তাদের প্রোডাকশনের, তাহলে আমি বলবো আমার বস এবং রক্তবীজ 2 অ্যাভারেজ। যদিও রক্তবীজ 2 হয়তো ব্যবসার নিরিখে হয়তো ব্যবসা করেছে, কিন্তু তাদের ছবিগুলো উইন্ডোজ প্রোডাকশনের তো শুধু ব্যবসার নয়, মানুষের মনে গেঁথে যাওয়া এবং কোথাও ঘরের ক্যালেন্ডার হয়ে যাওয়া মনে মনে, সেটা কিন্তু দুটো ছবির ক্ষেত্রেই ঘটেনি। এবছর তারা নিয়ে আসছেন কি? এবছর তারা নিয়ে আসছেন বহুরূপী 2 পুজোর সময়। এই ছবিটা কি হবে আমরা তাকিয়ে থাকলাম। এবং মনে রাখবেন, আমরা শিবপ্রসাদ নন্দিতার কথা বলি, তার সঙ্গে জিনিয়া সেনও এখন আছেন, যিনি সংলাপ লেখেন এবং একটা ক্রিয়েটিভ ডিরেক্টরের কাজ করেন। জিনিয়া সংলাপ লিখেছেন কিন্তু রক্তবীজ 1 এবং খুব ভালো রিসার্চ করেছেন। দেখা যাক এই ট্রায়োর কম্বিনেশনটা কি নিয়ে আসে। এবার 2 নম্বরে আমি অন্তত 3-4 জন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম যারা ফিল্ম কভার করেন, তারা সবাই বললেন 2 নম্বরে একজনই আসতে পারেন, তার নাম স্বরূপ বিশ্বাস। কেন আসতে পারেন? কারণ স্বরূপ বিশ্বাস হচ্ছেন এই ইন্ডাস্ট্রিতে যে টেকনিশিয়ানসদের যে অর্গানাইজেশনটা আছে, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া, এতে 8,000 প্রায় সদস্য। এর প্রেসিডেন্ট হচ্ছেন স্বরূপ বিশ্বাস। এবং আপনারা জানেন যে গভর্নমেন্টের একটা স্ক্রিনিং কমিটি হয়েছে যে কোন ছবি কিভাবে চলবে, কোন সময় পাবে, এগুলো নিয়ে। সেই স্ক্রিনিং কমিটিরও যিনি শীর্ষে, তিনি হচ্ছেন স্বরূপ বিশ্বাস। তার অঙ্গুলি হেলনে কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। নন্দনের ছবি পাওয়া নিন্দুকেরা বলে, আমি জানি না নন্দনের ছবি পাওয়ার ব্যাপারে তার কোনো সে আছে কিনা, কিন্তু এত 8,000 টেকনিশিয়ানস, বলতে গেলে ইন্ডাস্ট্রিটা তিনি চালান। আজকে ইন্ডাস্ট্রির অনেক লিডিং হিরো বা হিরোইনকে ভাবতে হয় যে আমি যদি এই সিদ্ধান্তটা নিই, তাহলে স্বরূপ বিশ্বাস সেটা কীভাবে নেবেন, কোন ছবি কিভাবে যাবে, ভাগটা কিভাবে হবে, স্ক্রিনিং কমিটি কিভাবে ভাগ করবে, এই পুরোটা নির্ভর করেন কিন্তু স্বরূপ বিশ্বাস। এবং আমরা দেখলাম রিসেন্টলি একটা হেড টু হেড হলো স্ক্রিনিং কমিটি নিয়ে, একদিকে স্বরূপ বিশ্বাস, একদিকে দেব। রেজাল্টটা কি হলো জানেন? 12-1 দেব হারলেন। এই 2025 দাঁড়িয়ে 12-1 দেব হারলেন কার কাছে? স্বরূপ বিশ্বাসের কাছে, বা স্বরূপ বিশ্বাসের মতবাদের কাছে। স্বরূপ বিশ্বাস অবিসংবাদী নাম্বার 2। এবার নাম্বার 1 কে হবেন? নাম্বার 1 আপনারা কাকে ভাবছেন জানি না। আমার মনে হয় এটা নিয়ে কোনো হয় না যে কতগুলো আমরা আগে দেখতাম সর্বসম্মতিক্রমে নির্বাচন, অ্যাকচুয়ালি সর্বসম্মতিক্রমে হয় না, কিন্তু লেখা হতো সর্বসম্মতিক্রমে অধিনায়ক নির্বাচিত হলেন কপিল দেব। এটা জেনুইনলি সর্বসম্মতিক্রমে। আমি যে কজনকে জিজ্ঞেস করেছি, কথা বলেছি, প্রত্যেকে বলেছেন যেটা একজনই হতে পারেন 1 নম্বর, দেব অধিকারী। কতবার যিনি 2 নম্বরে ছিলেন। দেব, আমি অনেক প্রবীণ অভিনেতার মুখে শুনেছি, আমি নাম করেই বলছি, বিপ্লব চ্যাটার্জি আমায় বলেছিলেন একদিন শুটিং করতে গিয়ে, আমি অভিনয় নিয়ে ভাবছিলাম এটা কী অভিনয় করেছিল এটা। তারপরে যখন ব্রেক হলো, গ্রামবাসীরা যখন ঘিরে ধরলো, তখন আমার মনে হলো হচ্ছে উত্তমদারও কীরকম জনপ্রিয়তা আছে। সো দেব সবসময় একটা সময় বাঙালিকে হয়তো বিভাজন করেছেন, তারপরে ক্রমশ অভিনয়ে উন্নতি করে তিনি এমন একটা জায়গায় উঠে এসেছেন যে দেব একটা ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই যে কখনো কখনো গোটা ইন্ডাস্ট্রি একদিকে, তিনি আরেক দিকে, কিন্তু দেব একটা হিউজ ফ্যাক্টর। ধূমকেতু হিট, রঘু ডাকাত নয়, পুজোতে তার ভাগ্য ভালো যায় না, আবার যায়নি, কিন্তু আবার প্রজাপতি 2 যেরকম লিড নিয়েছে, আমি জানি না বছরের শুরুতে আবার চাকা ঘুরে যাবে কিনা, কিন্তু যদি না ঘুরে যায় তাহলে কিন্তু দেব এগিয়ে। এবার প্রশ্ন হচ্ছে যে দেব আমাদের 1 নম্বর পাওয়ার লিস্টে নির্বাচিত হলেন, কিন্তু যদি কলকাতা টিভির কোনো ফেয়ার প্লে অ্যাওয়ার্ড থাকতো, সেটা কি দেব পেতেন? উত্তর না, না এবং না। দেবের বিরুদ্ধে অভিযোগ যে তিনি অবিসংবাদী 1 নম্বর, অথচ তিনি তার ফ্যান ক্লাব যে ধরনের দৌরাত্ম্য তৈরি করে, আমি এই কথাটা বলছি এরপরে ট্রোলিং হতে পারে, সেটা ভাবাই যায় না। এবং সেই ফ্যান ক্লাব যে দৌরাত্ম্য তৈরি করে, তারা নবীনা সিনেমায় চলে গিয়েছিল, নবীনা সিনেমায় কেন দেবের ছবি দেখানো হচ্ছে না, রিসেন্ট ছবি, সেটা নিয়ে বিক্ষোভ দেখাতে। তারা শিবপ্রসাদ মুখার্জির স্ত্রী জিনিয়া সেনকে এমনভাবে ট্রোল করে যে তারা পুলিশ স্টেশনে দ্বারস্থ হন। তারপরে তারা একজন প্রচার সচিব ইন্দ্রনীল রায়, তার মেয়েকে টার্গেট করে, বাচ্চা মেয়েকে। এরম নানা ঘটনায় দেব অধিকারী কিন্তু আঙুল উঠেছে তার দিকে যে প্রডিউসারের কাছে যে টাকা যায় তার চেয়ে তার ব্যক্তিগত ব্র্যান্ডিং হয় বেশি। দেবের যারা বন্ধু ছিলেন কিছুদিন আগে পুজোর সময়, তারা এখন অন্যদিকে চলে গেছেন। দেব অধিকারী, কোনো সন্দেহ নেই, তার যে ইমেজ, বক্স অফিস, তার পপুলারিটি, ধারে কাছে কেউ নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। কিন্তু একই সঙ্গে এই যে প্রশ্নগুলো উঠছে যে সব ছবি তিনি নেবেন প্রাইম টাইমে, অর্থাৎ তিনি ক্রিসমাস নেবেন, 15ই আগস্ট নেবেন, পুজো নেবেন, কেন? তুমি কি বাড়ির বাচ্চা ছেলে সব কিছু চাইবে?
এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু 2026-এ দেবকে দিতে হবে। আমার মনে হয় দেবের ন্যাচারাল যে অ্যাকসেপ্টেন্স, তিনি যদি সেটার উপর দাঁড়িয়ে খেলেন, এই ফ্যান ক্লাবদের দৌরাত্ম্য একটু বন্ধ করিয়ে বা ফ্যান ক্লাবদের কন্ট্রোল করে, তাহলে হয়তো 2026-এ তার নির্বাচন ঘিরে আর কোনো মাইনাস পয়েন্টই থাকবে না। আজকের মতো এখানেই দশম অবতার শেষ করলাম। আপনারা আমাদের জানাবেন যে সোশ্যাল মিডিয়া লিখে যে আপনাদের টিম কি ছিল। আমরা আমাদের টিম জানিয়েছি, এবার আপনাদের টিম শুনবো। ভালো থাকবেন। বর্ষ শেষের শুভেচ্ছা সবাইকে।